Let's start our first module. First module is all about introduction to strategic procurement. আসলে এই মডিউলের আন্ডারে আমরা বেসিক্যালি দেখব হোয়াট ইস প্রকিউরমেন্ট, হোয়াট ইস পারচেজিং অ্যান্ড হোয়াট ইস সাপ্লাই। হ্যাঁ? পারচেজিং আর এখানে বলে রাখা ভালো পারচেজিং অ্যান্ড সাপ্লাই কিন্তু পার্ট অফ এ প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট কিন্তু আরো ব্রডার অ্যাসপেক্ট এ ইউস হয়। দেন আমরা দেখব হচ্ছে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন প্রকিউরমেন্ট অ্যান্ড পারচেজিং। এরপর আমরা যেটা দেখব দ্য রোল অফ প্রকিউরমেন্ট ইন অর্গানাইজেশনাল সাকসেস। একটা অর্গানাইজেশনাল সাকসেস এর জন্য প্রকিউরমেন্ট অ্যাকচুয়ালি কি রোল প্লে করতে পারে। এরপর আমরা দেখব প্রকিউরমেন্ট এর ৫ টা রাইট। যে ৫ টা রাইট এর উপর বেস করে প্রকিউরমেন্ট দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা রাইটস আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। এরপর আমরা দেখব কিছু অ্যাডেড ভ্যালু যেখানে প্রকিউরমেন্ট ক্যান অ্যাড ভ্যালু। আমরা কিছু সোর্স দেখব। যে সোর্স গুলা আসলে প্রকিউরমেন্ট এ অ্যাডেড ভ্যালু করতে পারে আরকি। এরপর আমরা ফাইনালি যেয়ে দেখব টোটাল লাইফ সাইকেল কস্টিং বা টোটাল কস্ট অফ ওনারশিপ। এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমরা যখনই কস্ট চিন্তা করি আমরা কিন্তু লাইফ সাইকেল কস্টিং টা চিন্তা করি না। সো এখানে আমরা এটা নিয়েও ডিটেইলস আলোচনা করব। আচ্ছা। তো শুরু করা যাক। আমরা ১ম এ আলোচনা করব প্রকিউরমেন্ট নিয়ে। প্রকিউরমেন্ট কিন্তু এখানে আমি যেটা বলেছি, প্রকিউরমেন্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক ফাংশন অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ম্যানেজেস ক্রিটিক্যাল এলিমেন্টস অফ দ্য বিজনেস। আমি কিন্তু প্রকিউরমেন্টকে এখানে একটু ব্রডার অ্যাসপেক্ট এ দেখানোর চেষ্টা করছি। নট অনলি পারচেজিং, সাপ্লাই এর মধ্যে সীমাবদ্ধ রেখেছি বা সাপোর্টিং ফাংশন এ সীমাবদ্ধ রেখেছি। আমি বলতে চেয়েছি যে প্রকিউরমেন্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক ফাংশন একটা অর্গানাইজেশনের যেটা ক্রিটিক্যাল এলিমেন্টস, বিজনেসের ক্রিটিক্যাল এলিমেন্টস গুলাকে ম্যানেজ করে। এখন আপনি বলতে পারেন যে হোয়াট আর দোজ ক্রিটিক্যাল এলিমেন্টস? ক্রিটিক্যাল এলিমেন্টস গুলা হচ্ছে যেমন ইনভেন্টরি, আপনার কোম্পানির ইনভেন্টরিটা কন্ট্রোল করে, অপ্টিমাইজ করে, ম্যানেজিং করে। তারপরে আপনার কোম্পানির যে পারচেজিং, হ্যাঁ? আপনার যে রিকুইজিশন গুলো আসে, হ্যাঁ? এই রিকুইজিশন গুলাকে বা যে রিকুইজিশন বা যে রিকোয়ারমেন্ট গুলাকে আসে এগুলাকে কিন্তু প্রকিউরমেন্ট প্রসেস করে। এবং প্রসেস করার সময় তারা কোয়ালিটি এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এটাও মেইনটেইন করে। আরেকটা জায়গায় প্রকিউরমেন্ট খুব ভ্যালু এড করতে পারে যেটা হচ্ছে কস্ট রিডাকশন এবং কস্ট ইফেক্টিভনেস এ। আপনি যত এফিশিয়েন্টলি প্রকিউর করতে পারবেন, তত কিন্তু এটা আপনার কোম্পানির প্রফিটেবিলিটি তে হিট করবে। আপনি ভেন্ডরের একটা রিকোয়ারমেন্ট যখন আপনি পান, এটা একদম সোর্সিং থেকে আরম্ভ করে এটা ডেলিভারি পর্যন্ত এভরি স্টেপ এ কিন্তু প্রকিউরমেন্ট এর কস্ট রিডাকশন এর সুযোগ আছে। হ্যাঁ? সো আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে আমরা প্রকিউরমেন্ট এরই একটা পোরশন পারচেজিং এবং সাপ্লাই এটাকে দেখানো হইছে। সো পারচেজিং টা কি আসলে? পারচেজিং বলতে আমরা বুঝাইছি দ্য প্রসেস অফ প্লেসিং অর্ডার টু অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস। খেয়াল করবেন, পারচেজিং এবং সাপ্লাই এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পারচেজিং টা হচ্ছে কি? যে প্রসেস এ আপনি অর্ডারটা প্লেস করলেন, আপনার রিকোয়ার্ড প্রোডাক্ট এবং সার্ভিস পাওয়ার জন্য। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এ কাজ করেন। এখন আপনার হয়তো মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট একটা মেশিনের স্পেয়ার পার্টস চাইল। এই স্পেয়ার পার্টস যখন আপনার কাছে চাইলো, ১ম এ আপনি দেখলেন যে এই স্পেয়ার পার্টস টা আপনার ইনভেন্টরি বা আপনার স্টকে নেই। তার মানে কি? এটা আপনাকে অর্ডার করতে হবে। এখন অর্ডার করতে হলে আপনাকে এক্সটার্নাল সোর্স এর কাছে যেতে হবে। এই যে এক্সটার্নাল সোর্স এর কাছে আপনি গেলেন, হয়তো আপনি ২-৩ টা এক্সটার্নাল সোর্স দেখলেন, এদের মধ্যে কম্পারিজন করলেন। কম্পারিজন করে আপনি ফাইনালি মোস্ট যে ইকোনমিক্যাল সাপ্লায়ার তাকে আপনি অর্ডার প্লেস করলেন। এই যে প্রসেস এটাকে আমরা বলতেছি পারচেজিং। আর সাপ্লাইটা আবার কি? সাপ্লাইটা হচ্ছে আপনি যখন অর্ডারটা সাপ্লায়ার কে প্লেস করে ফেললেন, সাপ্লায়ার কে প্লেস করে ফেলার পর সাপ্লায়ার কি করে? এই অর্ডারটাকে সে প্রসেস এ যায়। হ্যাঁ? তার যে প্রসেসিং টাইম শেষ করার পর সে এই অর্ডারটা আপনার যে ডেস্টিনেশন পয়েন্ট সেখানে ডেলিভারি করে। সো এই যে পোরশনটা আপনি অর্ডার প্লেস করার পর সাপ্লায়ার প্রোডাক্টটাকে তৈরি করে আপনার এন্ড পর্যন্ত পৌঁছায় দেওয়া, দিস ইস অ্যাকচুয়ালি আন্ডার সাপ্লাই। আমরা যদি একটু এখানে ওভারঅল প্রকিউরমেন্ট এর চার্টটা দেখি যে এখানে কি বলছে? প্রকিউরমেন্ট বেসিক্যালি বিজনেসে অনেক ভ্যালু এড করে। আমরা লেটার দেখব যে হোয়াট আর দ্য সোর্সেস অফ এডেড ভ্যালু ইন প্রকিউরমেন্ট। কস্ট রিডাকশন এ হেল্প করে, ইনভেন্টরি অপ্টিমাইজিং অ্যান্ড ম্যানেজিং এ হেল্প করে। দেন এখানে লজিস্টিক্স, সাপ্লাই টা কিন্তু ইম্পোর্টেন্ট। দেন পারচেজিং, কোয়ালিটি, সাপ্লাই। পারচেজিং এর আন্ডারে আবার দেখেন অর্ডারিং এবং এক্সপিডাইটিং আছে। যেমন আমি পারচেজিং বলতে কি বুঝাইছি? দ্যা প্রসেস অফ প্লেসিং দ্যা অর্ডার। এখন অর্ডার প্লেস করে কি আপনি বসে থাকবেন? আপনাকে তো অর্ডার প্লেস করার পর সাপ্লায়ারকে অনেক সময় ফলো আপ করতে হয় টু এক্সপিডাইট ইউর অর্ডার। এবং যখন দেখা গেল যে আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন তখন কি করেন? আপনি কোয়ালিটি ইন্সপেকশন করেন যে রাইট কোয়ালিটি প্রোডাক্টটা আপনি পেলেন কিনা, তাই না? সাপ্লায়ার এগেইনস্ট এ যেটা আমি বলছি যে সাপ্লায়ার অর্ডারটা পাওয়ার পর আপনার এন্ড এ ডেলিভারি করবে। সো দিস ইস অ্যাকচুয়ালি আন্ডার সাপ্লাই অ্যান্ড ডেলিভারি। সো এখানে দেখেন প্রকিউরমেন্ট কিন্তু অনেকগুলা জিনিসের কম্বিনেশনে আসলে গঠিত হইছে। এখানে দেখেন পারচেজিং অ্যান্ড সাপ্লাই কিন্তু পার্ট অফ দ্যা প্রকিউরমেন্ট, হ্যাঁ? সো আমরা পরের স্লাইডে যদি দেখি যে পারচেজিং আসলে একটা পার্ট অফ দ্যা প্রকিউরমেন্ট ফাংশন। প্রকিউরমেন্ট কিন্তু অনেক ব্রডার অ্যাসপেক্ট এ ইউস হয়। মানে নট অনলি এটা শুধু পারচেজ আর বাই এর মধ্যেই সীমাবদ্ধ না। তাই না? যেমন আমরা যদি একটু বলি যে প্রকিউরমেন্ট এর ফাংশন গুলা কি, কি? এখানে যেমন বলানো হইছে যে কন্টিনিউয়াস মনিটরিং অফ
সাপ্লাই মার্কেট অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট এটা একটা প্রকিউরমেন্ট এর মেজর ফাংশন। কেন বলেন তো? কারণ প্রকিউরমেন্ট কে সবসময় ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডার কে ডিল করতে হয়। আপনি আপনার ইন্টারনাল রিকোয়ারমেন্ট টাকে ফুলফিল করার জন্য কিন্তু আপনাকে সাপ্লাই মার্কেট বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট এর উপর যেতে হয়। যে কারণে আপনাকে সবসময় একটা সাপ্লাই মার্কেট বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট এর উপর আপনাকে মনিটর করতে হয়। যেমন ফর এক্সাম্পল আ এক্সটার্নাল এনভায়রনমেন্ট টা কেন ইম্পোর্টেন্ট? এখন মনে করেন আপনি যে দেশ থেকে ম্যাটেরিয়াল আনেন, ওই দেশে হয়তো যুদ্ধ বেঁধে গেল। বা আপনি এক্সপেক্ট করতেছেন যে ডলারের ভ্যালু আরো বেড়ে যাইতে পারে। সো এই কারণে ওইভাবে তখন আপনাকে কিন্তু প্ল্যানিং টা সাজাইতে হবে আপনার ডিমান্ড প্ল্যানটা। যে কারণে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি সাপ্লাই মার্কেট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে, মনিটর করতে হবে। এরপরে প্রকিউরমেন্ট আরেকটা কাজ করে, যেটা হচ্ছে তারা কোয়ালিফাই, অ্যাপ্রাইস, ইভালুয়েট অ্যান্ড কন্ট্রাক্ট উইথ দ্য সাপ্লায়ার্স। এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট বলা হইছে। ফার্স্ট অফ অল কি? আপনার যখন কোন রিকোয়ারমেন্ট কে ফুলফিল করতে হয়, প্রকিউরমেন্ট কি করে? যখন কোন পারচেজিং প্রসিডিউর এ যায়, তাকে তো আগে ভেন্ডর কে কোয়ালিফাই করতে হয়। ভেন্ডর কে শর্টলিস্ট করতে হয়। এখন কেমিক্যাল সাপ্লায়ার এর কাছে তো আপনি কেমিক্যাল সাপ্লায়ার এর কাছেই যাবেন। এই কেমিক্যাল সাপ্লায়ার এর মধ্যে আপনি হয়তো শর্ট লিস্টেড করলেন। সাপ্লায়ারদেরকে কোয়ালিফাই করলেন। কোয়ালিফাই করার পর তাদেরকে আপনি আ আরএফকিউ ডকুমেন্ট দিলেন। আরএফকিউ ডকুমেন্ট এর উপর বেস করে তাদেরকে আপনি ইভালুয়েট করলেন। ইভালুয়েট করার পর ফাইনালি যে সিলেক্টেড হলো তার সাথে আপনি কন্ট্রাক্টিং এ গেলেন। সো এখানে অনেকগুলা কাজ ইনভলভ আসলে প্রকিউরমেন্ট এর। এরপরে প্রকিউরমেন্ট আরেকটা মেজর ফাংশন করে যত রকম রিকুইজিশন গুলো আসে, হ্যাঁ? আপনার যত রকম পারচেজেস রিকুইজিশন গুলো আসে এটাকে তারা প্রসেস করে। প্রসেস করে তারা এটা কি করে? অর্ডার প্লেসিং এ চলে যায়। যাতে আপনার অর্ডারটাকে তারা ফুলফিল করতে পারে। আরেকটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট রিকোয়েস্ট টাও ফুলফিল করে। হ্যাঁ? রিপ্লেনিশমেন্ট রিকোয়েস্ট বলতে আমি এখানে যেটা বুঝাচ্ছি যে, পুনরায় আবার মনে করেন একটা প্রোডাক্ট শেষ হয়ে গেল, এটাকে আবার ফুলফিল করার জন্য যে রিকোয়েস্ট, ওইটাকে ফুলফিল করার জন্য প্রকিউরমেন্ট অ্যাকচুয়ালি কাজ করে। আরেকটা জিনিস এখানে ইম্পোর্টেন্ট প্রকিউরমেন্ট ফাংশন এ, যেটা আমরা অনেক সময় দেখি যে আসলে অর্গানাইজেশন এ হয় না। আ যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ স্পেসিফিকেশন। অনেক ক্ষেত্রে কিন্তু প্রকিউরমেন্ট স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট ও কাজ করে। যেমন ধরেন আপনাকে এন্ড ইউজার হয়তো কোন স্পেসিফিকেশন দিল। দেন আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন। এই স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট। কারণ কি করে? প্রকিউরমেন্ট এই স্পেসিফিকেশন নিয়ে হয়তো এক্সটার্নাল ভেন্ডর এর সাথে যখন সোর্স করল। ফর এক্সাম্পল এক্সটার্নাল ভেন্ডর আপনাকে বলল এই মডেলটা এখন অবসোলিউট হয়ে গেছে। এখন হয়তো বাজারে নতুন মডেল আছে। ওইটার স্পেসিফিকেশন দিল। হুম? বা এটা যদি রিপিটেড বাই হয়, আগের স্পেসিফিকেশন থেকেও আপনি হয়তো এন্ড ইউজারদেরকে বা আপনার যারা রিকোয়েস্টিং ডিপার্টমেন্ট তাদেরকে আপনি ইনপুট দিতে পারেন এই স্পেসিফিকেশনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। স্পেসিফিকেশনটা কেন ইম্পোর্টেন্ট? কারণ রাইট স্পেসিফিকেশনটাই কিন্তু রাইট প্রোডাক্ট এর আপনার এনসিউরিটি দেয়। কারণ দেখেন আপনার স্পেসিফিকেশন যদি রাইট না হয়, সাপ্লায়ার হয়তো আ ভুল স্পেসিফিকেশন প্রোডাক্ট দিবে। তাহলে আপনি কোয়ালিটি ম্যাচ করতে পারবেন না। যে কারণে স্পেসিফিকেশনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এরপরে প্রকিউরমেন্ট আরেকটা কাজ করে, যেটা হচ্ছে দে আর অ্যাকচুয়ালি নেগোশিয়েট, পারচেজ অ্যান্ড ডেভেলপ কন্ট্রাক্টস অবভিয়াসলি। দেখেন, আপনি যখন ভেন্ডরদের সাথে কমিউনিকেশন করেন, তখন আপনি নেগোসিয়েশনটা কেন করেন? যাতে আপনি সর্বোচ্চ কস্ট বেনিফিট টা পান। হ্যাঁ? এবং যখন আপনি ফাইনালি সাপ্লায়ার সিলেক্ট হয়ে যায়, তার সাথে আপনি কন্ট্রাক্টিং এ যান। কন্ট্রাক্টিং টা হচ্ছে কি? বোথ বায়ার এবং সাপ্লায়ার এর মধ্যে অব্লিগেশন। তাই না? আপনি কন্ট্রাক্টে প্রত্যেকটা টার্মস কন্ডিশন দিয়ে দিলেন। হোয়াট উইল বি দ্যা পেমেন্ট টার্ম, হোয়াট উইল বি দ্যা ডেলিভারি পিরিয়ড। সো এইভাবে আসলে প্রকিউরমেন্ট কন্ট্রাক্টটাকেও ডেভেলপ করে। শুধু কন্ট্রাক্ট ডেভেলপ করা না, তারা কন্ট্রাক্টটাকে ডেভেলপ করার পর কন্ট্রাক্টটাকে ম্যানেজ করে, কন্ট্রাক্টের পারফরম্যান্স টা দেখে। হ্যাঁ? এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও করে। এখন মনে করেন আপনি কন্ট্রাক্ট ডেভেলপ করলেন বা কন্ট্রাক্টটা বোথ পার্টি সাইন হয়ে গেল। কিন্তু এই কন্ট্রাক্টটা হয়তো ১ বছরের কন্ট্রাক্ট। আপনাকে এই কন্ট্রাক্টটার রেগুলার পারফরম্যান্স মনিটরিং করতে হচ্ছে। কোথাও শর্ট টার্ম থাকলে সাপ্লায়ার এর সাথে বসে এটাকে কোলাবোরেটলি এটাকে কিভাবে বুস্ট আপ করা যায় ওইভাবে কাজ করতে হবে। এরপরে এই যে প্রকিউরমেন্ট যে এই বিভিন্ন ফাংশন গুলা করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিস্ক হয়। এই রিস্ক গুলাও কিন্তু কন্ট্রোল করা প্রকিউরমেন্ট এর এক্টিভিটিস এর মধ্যে পড়ে। এই রিস্ক গুলাকে ম্যানেজ করা। যেমন ধরেন আপনার হয়তো সাপ্লায়ার ফেল করল। আপনাকে 2nd টায়ার সাপ্লায়ার রেডি আছে কিনা? হ্যাঁ? তারপরে হয়তো আপনার উম দেখা গেছে যে বিভিন্ন ধরনের রিস্ক হইতে পারে। প্রোডাক্ট শর্টেজ হইতে পারে, ইনভেন্টরিতে আপনার দেখা যাইতে পারে যে ওভার ইনভেন্টরি প্রবলেম হইতে পারে। আবার স্টক আউট এর প্রবলেম হইতে পারে। স্টক হোল্ডিং এর অল টাইপস অফ রিস্ক প্রকিউরমেন্ট নিড টু ম্যানেজ। হ্যাঁ? এরপরে প্রকিউরমেন্ট এর যে এই যে কাজগুলা এখানে কিন্তু বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক থাকে। সো এখানে এটা বলছে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ক্লারিক্যাল কাজগুলো কিন্তু প্রকিউরমেন্ট কে করতে হয়। যেমন ধরেন একটা টেন্ডার ডকুমেন্ট তৈরি করা, একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট তৈরি করা, স্পেসিফিকেশন ডেভেলপ করা, ভেন্ডর সোর্সিং করা থেকে আরম্ভ করে অনেক ডকুমেন্টেশন এর কাজ থাকে, যেটা প্রকিউরমেন্ট ফাংশন করে। আমরা আ প্রকিউরমেন্ট এর সাইকেল দেখব। ওখানে আমরা আরো ডিটেইলস এ এগুলা আলোচনা করব আরকি। এরপরে যে জিনিসটা ইম্পোর্টেন্ট যে দ্যা রোল অফ প্রকিউরমেন্ট ইন অর্গানাইজেশনাল সাকসেস। আসলে অর্গানাইজেশনের সাকসেস এ আসলে প্রকিউরমেন্ট কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করতে পারে। কারণ প্রকিউরমেন্ট কিন্তু চাইলে এফিশিয়েন্ট এবং কস্ট ইফেক্টিভ অ্যাকুইজিশন অফ গুডস অ্যান্ড সার্ভিস এনশিওর করতে পারে। দেখেন, প্রকিউরমেন্ট মানে কিন্তু শুধু প্রোডাক্ট পারচেজ না বা আইটেম পারচেজ না। আমরা কিন্তু অনেক সময় সার্ভিসও পারচেজ করে থাকি। এবং এই রিকোয়ারমেন্ট গুলাকে আমরা ফুলফিল করার জন্য কি করি? আমরা এক্সটার্নাল পার্টির কাছে যাই। এক্সটার্নাল ভেন্ডর এর মধ্যে আমরা দেখি যে কে আমাকে সবচেয়ে কস্ট ইফেক্টিভ সলিউশন বা কস্ট ইফেক্টিভ সাপ্লাই দিতে পারবে।
এখানে নেগোসিয়েশন হয়, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হয়, পারচেজ অর্ডারের বিভিন্ন টার্মস কন্ডিশন নিয়ে আমরা কাজ করি। সো এইভাবে কিন্তু তারা ইফেক্টিভ এবং এফিশিয়েন্টলি কস্ট রিডাকশন এবং এফিশিয়েন্সি কিন্তু হেল্প করতে পারে। তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স ও প্রকিউরমেন্ট কিন্তু হেল্প করতে পারে। যে প্রোডাক্ট গুলো আপনি রিসিভ করলেন, আমি যেমন কিছুক্ষণ আগে স্পেসিফিকেশন এর কথা বলছি। স্পেসিফিকেশন নিড টু বি প্রপার। স্পেসিফিকেশন যদি প্রপার না হয় আপনি রাইট প্রোডাক্টটা এনশিওর করতে পারবেন না। সাপ্লায়ারকে রাইট স্পেসিফিকেশন বুঝানো এবং রাইট স্পেসিফিকেশন বুঝিয়ে রাইট প্রোডাক্টটাকে এনশিওর করাও কিন্তু প্রকিউরমেন্ট এর একটা কাজ। কারণ রাইট কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনি না পান, এটা কিন্তু আপনার ফিট ফর পারপাস যদি সলভ না হয়, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার কোন কাজে আসবে না এবং এটার জন্য আপনাকে হয়তো এডিশনাল কস্ট বিয়ার করতে হবে। এটাকে আবার আ প্রপারলি কোয়ালিটিটাকে ঠিক করার জন্য। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম প্রকিউরমেন্ট কিন্তু অনেক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ও করে। হ্যাঁ? এখন দেখা গেল মার্কেটে আপনার সাপ্লায়ার ফেল করল, সাপ্লায়ারের লিড টাইম হাই হতে পারে। অনেক ধরনের রিস্ক থাকে যেটা প্রকিউরমেন্ট ক্যান ম্যানেজ। সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এও প্রকিউরমেন্ট খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেখেন আপনি অনেকগুলো সাপ্লায়ারের সাথে একটা কোম্পানি বা আপনি এস এ পারসন ডিল করতে পারেন। প্রত্যেকটা সাপ্লায়ারের সাথে কিন্তু আপনাকে প্রফেশনাল রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। তাদের সাথে রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে অনেক সময় দেখবেন যে আপনার ইমার্জেন্সি কোন সিচুয়েশন। সো সাপ্লায়ার কিন্তু গুড রিলেশন এর কারণে আপনার ইমার্জেন্সিটাকে সে ফুলফিল করার জন্য কাজ করবে। হ্যাঁ? সে মানে সাপ্লায়ার এবং বায়ার এই ২ জনের মানে এরা কিন্তু একে অন্যের পরিপূরক। কারণ দেখেন বায়ার এর আসলে প্রোডাক্ট লাগার জন্য সে সাপ্লায়ারকে সোর্স করে আবার সাপ্লায়ার তার প্রোডাক্ট বায়ারকেই দেয়। সো দে আর নট আসলে কম্পিটিটর। তারা কিন্তু একে অন্যের পরিপূরক। সো এখানে কিন্তু এ কারণে রিলেশনশিপ ম্যানেজমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এবং যেটা আমি ফাইনালি বলছি যে প্রকিউরমেন্ট এর থ্রুতে কিন্তু আপনি অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারেন। হ্যাঁ? কস্ট কন্ট্রোলিং এর মাধ্যমে আরকি। হ্যাঁ? এবং প্রকিউরমেন্ট এ কিন্তু অনেক ইনোভেশন ও সম্ভব। সো দ্যাটস হোয়াই আমরা প্রকিউরমেন্ট কে শুধু ট্রান্সেকশনাল ফাংশন বলব না বা সাপোর্টিং ফাংশন বলব। প্রকিউরমেন্ট কিন্তু এখন বিজনেসের অনেক অপারেশনাল এফিসিয়েন্সি থেকে আরম্ভ করে বিভিন্ন স্ট্র্যাটেজিক কাজে কিন্তু প্রকিউরমেন্ট কে আমরা এখন নিয়ে যেতে পারি। হ্যাঁ? ওকে, ফাইন। এরপরে যদি আমরা দেখি যে হোয়াট ইস ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রকিউরমেন্ট। ডিরেক্ট প্রকিউরমেন্ট এবং ইনডিরেক্ট প্রকিউরমেন্ট টা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা নাম থেকেই বোঝা যায়। ডিরেক্ট প্রকিউরমেন্ট টা হচ্ছে কি? যে প্রকিউরমেন্ট টা আপনার ডিরেক্টলি, হ্যাঁ? যে পারচেজ টা আপনার ডিরেক্টলি আপনার ফাইনাল প্রোডাক্ট এর সাথে জড়িত। যেটা ছাড়া আপনি হয়তো ফাইনাল প্রোডাক্ট টা দিতে পারবেন না। এটা হচ্ছে আন্ডার ডিরেক্ট প্রকিউরমেন্ট। যেমন র মেটেরিয়াল। র মেটেরিয়াল ছাড়া কিন্তু আপনি ফাইনাল প্রোডাক্ট টা হবে না। আবার ইনডিরেক্ট প্রকিউরমেন্ট টা কি? যেটা হয়তো আপনার বিজনেস এর সাপোর্ট এর জন্য যে পারচেজ গুলো আপনি করেন, ডে টু ডে অপারেশন এর জন্য। ওপেক্স পারচেজ যদি আমি বলি যে ডে টু ডে অপারেশন এর জন্য। যেমন আপনার আ বিভিন্ন ধরনের এমআরও সার্ভিস হইতে পারে, হ্যাঁ? মেইনটেন্যান্স রিপেয়ার অপারেশন সার্ভিস হইতে পারে। এগুলো হচ্ছে কি? এটার জন্য হয়তো আপনার ডে টু ডে সার্ভিস এর জন্য আপনি যে প্রোডাক্ট গুলো প্রকিউর করেন, দিস ইস অ্যাকচুয়ালি আন্ডার ইনডিরেক্ট প্রকিউরমেন্ট। ঠিক আছে? এরপরে আমরা আ এক্সপেন্ডিচার দেখব। আমরা নরমালি যারা প্রকিউরমেন্ট এ আছি আমরা দেখি ক্যাপেক্স এবং ওপেক্স। হোয়াট ইস ক্যাপেক্স পারচেজ অ্যান্ড হোয়াট ইস ওপেক্স পারচেজ। এবং এখানে আমি একটু ডিফারেন্স দেখানোর ও বোঝানোর চেষ্টা করছি। কারণ আপনাকে কিন্তু এক্সপেন্ডিচার টা বুঝতে হবে। হ্যাঁ? ক্যাপেক্স পারচেজ টা কি? যে কস্ট টা আপনার ক্যাপিটাল অ্যাসেট পারচেজ এর সাথে জড়িত, সেটা কিন্তু ক্যাপেক্স পারচেজ। আর ওপেক্স টা হচ্ছে কি? যেটা আপনার ডে টু ডে অপারেশনাল পারচেজ এর সাথে জড়িত। এটা হচ্ছে ওপেক্স পারচেজ। নরমালি কি হয়? ক্যাপেক্স পারচেজ যেমন আমি যদি বলি যে ক্যাপিটাল অ্যাসেট যেমন আপনার ক্যাপিটাল মেশিনারি হইতে পারে, বিল্ডিং হইতে পারে। সো এগুলা কি? এটা একটা লং টাইম অ্যাসেট। আবার এই যে মেশিনের জন্য যে আপনি স্পেয়ার পার্টস কিনেন, এটা কিন্তু আপনার অপারেটিং এক্সপেন্ডিচার। এটা আপনার এই মেশিনটাকে চালানোর জন্য এটার রিলেভেন্ট কস্ট। সো এখানে যদি আমরা একটু উদাহরণ ডিফারেন্সটা দেখি যে ক্যাপেক্স নরমালি কি হয়? অ্যান অ্যাসেট পারচেজ টু লাস্ট a long period of time. Obviously একটা মেশিন কিন্তু আপনি ১ দিনের জন্য কিনবেন না। একটা সার্টেন টাইম এর জন্য কিনবেন। একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, একটা বিল্ডিং এটা কিন্তু আপনি ১ দিনের জন্য কিনবেন। এটার একটা লং পিরিয়ড অফ টাইম এর কথা চিন্তা করে কিন্তু আপনি কিনবেন। এরপরে অপারেটিং এক্সপেন্স টা কি? অপারেটিং টা হচ্ছে আপনার যেহেতু ডে টু ডে অপারেশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি অ্যা অ্যাকচুয়ালি এই এক্সপেন্স টা করেন। সো এটা বেসিক্যালি একটা অনগোইং এক্সপেন্স, হ্যাঁ? যেমন মেশিনটা আপনি একটা লং টাইম পারচেজ এর জন্য কিনলেন। একটা লং পিরিয়ড অফ টাইম। ফর এক্সাম্পল এই মেশিনের হয়তো লাইফ সাইকেল আমি ধরলাম ১০ বছর। কিন্তু মেশিনের স্পেয়ার পার্টস এটা তো আপনার ongoing expense. So this is actually under OpEx. CapEx এ আরেকটা জিনিস আমরা বলছি। CapEx যেহেতু একটা হাই ভ্যালু পারচেজ, যেহেতু একটা বিল্ডিং মেশিনারি, এটা একটা হাই ভ্যালু পারচেজ হয়। আর OpEx কিন্তু নরমালি লো ভ্যালু পারচেজ হয়। আরেকটা হচ্ছে যে CapEx কিন্তু নরমালি দেখা যায় যে যেহেতু একটা প্রজেক্ট পারচেজ বা একটা ক্যাপিটাল মেশিনারি পারচেজ, সো এটা কিন্তু নরমালি ব্যাংক লোন বা একটা লাম্প সাম অ্যামাউন্ট দিয়ে হয়। আর OpEx টা কি? এটা আপনি মান্থলি বেসিস বা অ্যানুয়াল বেসিস। ফর এক্সাম্পল আপনার সাথে হয়তো অ্যানুয়াল সার্ভিস কন্ট্রাক্ট আছে। আপনি ওই কন্ট্রাক্টের এগেইনস্ট হয়তো মান্থলি বেসিস পে করতেছেন। এরকম আরকি। আরেকটা জিনিস আমি যদি উদাহরণটা দিই ক্যাপেক্স এবং অপেক্স এর, ক্যাপেক্স কিন্তু নরমালি কি হয়? ক্যাপেক্স কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইম যেটা আমি শুরুতেই বলছি, লং পিরিয়ড অফ টাইম এর জন্য কিন্তু এটা পারচেজ করে। কিন্তু এটার একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু হয় এবং এটা ডেপ্রিসিয়েটেড। ওভার দ্যা পিরিয়ড এটা কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। যেমন আমি যদি বলি, মনে করেন আপনার কোম্পানি একটা গাড়ি পারচেজ করল। এই গাড়িটা
মনে করেন আপনি আ ৫ বছরের জন্য এটার লাইফ পিরিয়ড ধরলেন। সো ১ম বছরে এই গাড়িটা কিন্তু 100% মাইলেজ দিবে। আস্তে, আস্তে এটার কি হয়? এটার মাইলেজটা কমতে থাকে, স্পেয়ার পার্টস লাগে, বেশি লাগে। সো এভরি ইয়ার কিন্তু এটার ডেপ্রিসিয়েশন হয়। যেমন আমি যদি বলি যে মনে করেন আপনার গাড়ি ৳৫০,০০,০০০ দিয়ে একটা গাড়ি কিনলেন। বছরের শুরুতে এটার ভ্যালু হচ্ছে ৳৫০,০০,০০০। এখন প্রতি বছর এটা হয়তো ১০,০০,০০০ ১০,০০,০০০ করে কমে 5th ইয়ারে যেয়ে এটার ভ্যালু 0 দেখায়। তখন আমরা কি করি নরমালি? দেখবেন যে তখন কোম্পানিগুলা এটা স্ক্র্যাপ আকারে দেয় বা নিলামে দেয়, হোয়াটএভার ইট ইস আরকি। বাট OPEX এর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। OPEX এ কিন্তু ডেপ্রিসিয়েশন থাকে না। যেমন কনজিউমেবল এটা কিন্তু একদম কারেন্ট ইউস হয়, কারেন্টলি ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে আমরা একটু গুরুত্ব দিচ্ছি এখানে বেসিক্যালি সার্ভিস প্রকিউরমেন্ট এর উপর। দেখেন প্রকিউরমেন্ট কিন্তু নট অনলি আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আমরা কিন্তু নট অনলি আইটেম বা স্পেয়ার বা প্রোডাক্ট প্রকিউর করি না। আমরা কিন্তু সার্ভিস অনেক সময় প্রকিউর করি। যেমন ফর এক্সাম্পল আপনারা দেখবেন যে অনেক সময় কনসালটেন্সি সার্ভিস নিই। অনেক কোম্পানি দেখবেন সিকিউরিটি সার্ভিস নেয়। তাই না? ক্যাটারিং সার্ভিস নেয়। সো অনেক সার্ভিস তারা নিচ্ছে। তো এখানে একটু সার্ভিস সম্বন্ধে আমি আলোচনা করছি যে সার্ভিসটা কি বুঝাইছি? Any activity or benefit that one party offers to another that is essentially intangible and does not result in ownership of anything. একটু খেয়াল কইরেন। সার্ভিস নরমালি intangible হয় ইন নেচার। যেটাকে হয়তো আপনি স্টোর করতে পারতেছেন না বা স্পর্শ করতে পারতেছেন না এবং সার্ভিসের ক্ষেত্রে একটা ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে যে এটা কিন্তু এখানে কিন্তু কোন মালিকানা পরিবর্তন হয় না। আপনি একটা সার্টেন অ্যামাউন্ট পে করে সার্ভিসটা নিচ্ছেন। বাট প্রোডাক্ট এর ক্ষেত্রে কিন্তু মালিকানা পরিবর্তন হয়। যেমন আপনি সাপ্লায়ার কাছ থেকে যখন প্রোডাক্টটা আপনার এন্ডে নিয়ে আসলো এই প্রোডাক্ট এর কিন্তু আ ওনার কিন্তু এখন আপনি। সো এখানে কিছু ডিস্টিংটিভ ফিচার বলা হয়েছে সার্ভিসের যেমন সার্ভিস হচ্ছে ইনট্যানজিবল। আ সার্ভিস নরমালি প্রোভাইডেড বাই দ্যা পিপল। বাট এখন রিমোটে কিন্তু সামনে তো এআই আসতেছে। রোবটও কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারে। হ্যাঁ? যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম সার্ভিস ক্যান নট বি ওন্ড অর স্টোরড। হ্যাঁ? সার্ভিসের কিন্তু মালিকানা ট্রান্সফার হয় না এবং সার্ভিসকে কিন্তু আপনি স্টোর করতে পারেন না। হ্যাঁ? সো ইট ইস নট আন্ডার স্টক আইটেম আরকি অর স্টক প্রকিউরমেন্ট। এবং সবগুলো সার্ভিসই কিন্তু রিমোটলি করা যায় না এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে সার্ভিস কিন্তু কমপ্লেক্স হয় এবং আ অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টেও কিন্তু আনসার্টেনটি তৈরি হয়। হ্যাঁ? সার্ভিসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ইম্পোর্টেন্ট সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। যেটার এগেইনস্ট এ বেস করে হয়তো আপনি সার্ভিসের পারফরম্যান্স অফ এক্টিভিটিস বা কেপিআই টাকে মেজার করতে পারেন। এরপরে আমরা একটা খুব ইম্পোর্টেন্ট আ পয়েন্টে আসবো। যেটা হচ্ছে 5 রাইটস অফ প্রকিউরমেন্ট। হ্যাঁ? প্রকিউরমেন্ট যে ৫ টা রাইট এর উপর বেস করে দাঁড়ানো, আমরা এই প্রত্যেকটা রাইট নিয়ে আলোচনা করব। সো ৫ টা রাইট গুলা কি, কি? ৫ টা রাইট হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, প্লেস, টাইম অ্যান্ড প্রাইস। সো এই ৫ টা রাইটের উপর প্রকিউরমেন্ট অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট প্লেস, রাইট টাইম অ্যান্ড রাইট প্রাইস। সো এই ৫ টা জিনিস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা আমরা দেখব হচ্ছে যে আমি যে প্রোডাক্ট বা গুডস টা আমরা পারচেজ করতেছি সেটা আমার এক্সপেক্টেড কোয়ালিটিটাকে মিট করে কিনা। এটা আমার ফিট ফর পারপাস সলভ করে কিনা। দিস ইস অ্যাকচুয়ালি আন্ডার কোয়ালিটি। আর কোয়ান্টিটিটা কি? কোয়ান্টিটিটা হচ্ছে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি প্রকিউর করা যেটা আমার ডিমান্ডটাকে মিট করে। হ্যাঁ? ওভার কোয়ান্টিটিও কিনা যাবে না, লেস কোয়ান্টিটিও কিনা যাবে না। ওভার কোয়ান্টিটি কিনলে আমাকে এক্সেসিভ স্টক হোল্ডিং কস্ট বিয়ার করতে হবে। আবার আমি যদি লেস প্রোডাক্ট কিনি তাহলে আমাকে স্টক আউট এর একটা রিস্ক থাকবে। আরেকটা যেটা ইম্পোর্টেন্ট প্রকিউরমেন্ট এর সেটা হচ্ছে রাইট প্লেস। আপনার কারেক্ট প্লেস এ প্রোডাক্টটাকে ডেলিভারি করা। হ্যাঁ? এটা যদি কারেক্ট প্লেস এ না যায় তাহলে কিন্তু লাভ নাই। এরপরে রাইট টাইমে ডেলিভারি হওয়া। এখন সব ঠিক আছে। আপনি কোয়ান্টিটি, কোয়ালিটি সব মেইনটেইন করলেন। কিন্তু আপনি লিড টাইমটা মেনশন করতে পারলেন না। I mean মিট করতে পারলেন না। তাহলে কিন্তু রাইট টাইমে রাইট প্রোডাক্টটা না পাইলে কিন্তু আপনি you will be in disastrous position কারণ আপনি ঠিক টাইমে আপনার ফিনিশড গুডটা হয়তো বাজারে দিতে পারবেন। এরপরে রাইট প্রাইস এটা খুব ইম্পোর্টেন্ট। এই রাইট প্রাইস এ আলোচনা করতে যেয়ে আমরা টোটাল কস্ট অফ ওনারশিপ টা দেখব। যে সব রকম অ্যাসপেক্ট চিন্তা করে ফেয়ার এবং কম্পিটিটিভ প্রাইস এ প্রোডাক্টটাকে পারচেজ করা। ঠিক আছে? আমরা এখন ৫ টা রাইট এরই আমরা স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা। ফার্স্ট রাইটটা কি? ফার্স্ট রাইটটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটাকে কিন্তু সবচেয়ে ফান্ডামেন্টাল রাইট বলা হয়। ওয়ান অফ দ্যা ফান্ডামেন্টাল রাইট। কারণ কোয়ালিটি যদি ঠিক না হয়, অন্য রাইট ঠিক থেকেও লাভ নাই। মনে করেন আপনি রাইট টাইমে প্রোডাক্ট পাইলেন, রাইট প্লেস এ পাইলেন, রাইট প্রাইস এ পাইলেন, রাইট কোয়ান্টিটি তে পাইলেন। কিন্তু আসার পর দেখলেন যে এটা কোয়ালিটিটাই আসলে ঠিক নাই। সো কোয়ালিটি যদি ঠিক না হয়, এটা যদি ইউজেবল না হয়, আপনার তো বাকি আসলে রাইট গুলা ঠিক থেকেও লাভ নাই। আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে আমি যে বারবার রাইট কথাটা বলতেছি। রাইটটা আসলে কি? রাইটটা হচ্ছে বেসিক্যালি আ স্পেসিফিকেশন বা আমি যদি বলি যে কিছু ফাংশন বা যেটা অ্যাকচুয়ালি ডিফাইন করে দিবে আপনার ইউজার রিকোয়ারমেন্ট। মানে যে এটার প্রোডাক্টটা চাচ্ছে। ফর এক্সাম্পল আমার এখন মনে করেন আমি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এ কাজ করি। আমার কাছে হয়তো একটা র মেটেরিয়াল এর রিকোয়ারমেন্ট আসছে। হ্যাঁ?
তারা আসলে বলে দিবে যে সে কোন র মেটেরিয়াল চাচ্ছে, কোন কোয়ালিটিটাতে চাচ্ছে, তার কোন স্পেসিফিক লিড টাইম আছে কিনা, কত কোয়ান্টিটি সে চাচ্ছে। হ্যাঁ? এই সবগুলার কম্বিনেশনই কিন্তু রাইট। রাইট কথাটা বলা হচ্ছে যাতে সবগুলা এই ৫ টা রাইটই আপনি এনশিওর করেন এবং যেটা আপনাকে একটা প্রপার প্রকিউরমেন্ট এর প্রসেসটাকে কমপ্লিট করবে। কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্লেস, প্রাইস। আচ্ছা। এখন কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য কিন্তু আপনার স্পেসিফিকেশনটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ স্পেসিফিকেশন এর মিসম্যাচ এর কারণে কিন্তু কোয়ালিটিটা মিসম্যাচ হইতে পারে। এ কারণে প্রকিউরমেন্ট কে কিন্তু স্টেক হোল্ডারদের সাথে তার ইন্টারনাল এন্ড ইউজারদের সাথে ইনভলভ হয়ে খুব সুন্দরভাবে স্পেসিফিকেশনটা তৈরি করতে হয়। যাতে এটা ক্লিয়ার এবং আনএম্বিগুয়াস হয়। ফর এক্সাম্পল আপনাকে হয়তো আপনার রিকোয়েস্টিং ডিপার্টমেন্ট বা এন্ড ইউজার বলল যে আমার হয়তো একটা এসি লাগবে। এখন সে শুধু বলে দিল এসি লাগবে। এখন এসি কত টনের এসি লাগবে, কোন ব্র্যান্ড রিকোয়ারমেন্ট আছে কিনা? কারণ বাজারে তো বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে। এগুলা কিন্তু স্পেসিফিকেশন এ উল্লেখ করে দিতে হবে। যেমন ফর এক্সাম্পল সে বলে দিল ১.৫ টনের এসি, আমার হয়তো জেনারেল ব্র্যান্ডের এসি লাগবে। তাহলে কিন্তু দেখেন আপনার জন্য কিন্তু মার্কেটে সোর্স করা এবং কম্পারিজন করাটা খুব ইজি হয়ে যাবে। সো নরমালি এর জন্য এখানে আমি একটু স্পেসিফিকেশন এর উপর গুরুত্ব দিছি। স্পেসিফিকেশন এ আসলে কি জিনিস আমরা দেখি? স্পেসিফিকেশন এ নরমালি ডেসক্রিপশন থাকে। যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন এটার ডেসক্রিপশন থাকে। কোন ড্রইং থাকলে এটার ডিটেইলস থাকে। কোন কালার যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে এটা থাকে। অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়াল এর রিকোয়ারমেন্ট থাকে যে এই যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন, এটার ডিটেইলস অফ ম্যাটেরিয়াল গুলা থাকে আরকি। কোয়ান্টিটি কতটুকু কোয়ান্টিটি আপনি পারচেজ করতে চাচ্ছেন। প্যাকেজিং আপনার কোন স্পেশাল প্যাকেজিং রিকোয়ারমেন্ট আছে কিনা। কোয়ালিটি কোন স্পেশাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনার মেইনটেইন করতে হবে কিনা। সো স্পেসিফিকেশন কিন্তু অ্যাকচুয়ালি মেইন পার্টস হুইচ অ্যাকচুয়ালি এনশিওর দ্যা কোয়ালিটি। বিকজ রাইট স্পেসিফিকেশন যদি আপনি ঠিক করতে না পারেন এবং সাপ্লায়ার যদি রাইট স্পেসিফিকেশন অনুসারে রাইট প্রোডাক্ট দিতে না পারে তাহলে কিন্তু কোয়ালিটি সবসময় মিসম্যাচ করবে। হ্যাঁ? এখন স্পেসিফিকেশন দেখেন, স্পেসিফিকেশনকে যে আমরা এত গুরুত্ব দিচ্ছি, স্পেসিফিকেশন কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে কনফর্মেন্স স্পেসিফিকেশন, একটা হচ্ছে পারফরম্যান্স স্পেসিফিকেশন। কনফর্মেন্স স্পেসিফিকেশনটা কি? কনফর্মেন্স স্পেসিফিকেশনটা হচ্ছে নরমালি আপনার প্রোডাক্ট পারচেজ বা আমি যদি বলি আইটেম বা সাপ্লাই এর ক্ষেত্রে বেশি ইউস হয়। মানে কনফর্মেন্স এর ক্ষেত্রে কি হয়? বায়ার আসলে প্রত্যেকটা ডিটেইলস দিয়ে দেয়। হ্যাঁ? সাপ্লায়ার অ্যাকর্ডিংলি দিতে বাধ্য। যেমন ধরুন আমি সব ডিটেইলস দিয়ে দিলাম। হ্যাঁ? যে আমার আ এসি লাগবে ফর এক্সাম্পল ১.৫ টনের এসি লাগবে। মানে আমি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিটেইলস দিয়ে দিলাম আমার প্রোডাক্টের। কত কোয়ান্টিটি লাগবে, কোন ব্র্যান্ডের লাগবে, এভরিথিং। মানে আমি ডিটেইলস BOQ টা দিয়ে দিলাম। সো অ্যাকর্ডিংলি সাপ্লায়ার এটাকে মিট করবে। সো এই ক্ষেত্রে নরমালি কোন কিছু যদি প্রবলেম অ্যারাইজ হয়, নরমালি এটা কিন্তু বায়ার কন্ট্রাকচুয়ালি লায়াবল, সাপ্লায়ার না। কেন? কারণ বায়ার এখানে সবকিছু স্পেসিফিকেশন ঠিক করে দিচ্ছে এবং সেই অনুপাতে যদি সাপ্লায়ার প্রপারলি দেয়, এরপর যদি কিছু হয় এটা কিন্তু নরমালি বায়ারের রেসপন্সিবল। এখন বায়ার যদি ভুলে স্পেসিফিকেশন দেয়, আ কনফার্ম করে দিল। হয়তো বায়ার বলল যে আমাকে জেনারেল ব্র্যান্ডের এসি দিবেন। এখন সাপ্লায়ার হয়তো জেনারেল ব্র্যান্ডেরই ১.৫ টনের এসি দিছে। এখন সে রিসিভ করার পর বলতেছে যে, "না, আমার তো জেনারেল ব্র্যান্ড না। আমার হয়তো অন্য ব্র্যান্ডের এসি লাগবে।" এটা কিন্তু বায়ার তখন রেসপন্সিবল থাকবে, সাপ্লায়ার না। পারফরম্যান্স টা কি? পারফরম্যান্স টা হচ্ছে বেসিক্যালি সার্ভিস প্রকিউরমেন্ট এর ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি। সার্ভিস প্রকিউরমেন্ট এর ক্ষেত্রে আমি যদি বলি যে এখানে আমরা আসলে আমাদের এক্সপেকটেশন বা রিকোয়ার্ড আউটপুট টা বলে দিই। ওই অনুসারে সাপ্লায়ার তার নো হাউ, তার নলেজ অনুসারে এটাকে ফুলফিল করার জন্য সাপ্লায়ার আসলে কাজ করে। সো এই ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি সাপ্লায়ার এর বেশি থাকে যদি ফুলফিল করতে না পারে বায়ারের এক্সপেকটেশন। বাট কনফর্মেন্স স্পেসিফিকেশন এর ক্ষেত্রে বায়ারের লায়াবিলিটি টা বেশি থাকে। কারণ বায়ারকে সবকিছু জানতে হবে। বায়ারকে ডিটেইলস BOQ টা দিয়ে দিতে হবে। ডিটেইলস স্পেসিফিকেশন টা দিয়ে দিতে হবে। যেমন পারফরম্যান্স এর স্পেসিফিকেশন যদি বলি, যেমন ধরুন আমি একটা মনে করেন আর্কিটেকচারাল সার্ভিস নিই। এখন আমি আমার এক্সপেকটেশন টা আমি সাপ্লায়ারকে বললাম যে আমাকে এই ডিজাইনের হুবহু এভাবে করে দিতে হবে। এখন এটাকে মিট করার দায়িত্ব কিন্তু সাপ্লায়ারের। সাপ্লায়ার তার নো হাউ, এক্সপার্টিস ইউস করে আমার এই এক্সপেকটেশন টাকে, আমার এই রিকোয়ার্ড আউটপুট টাকে মিট করবে। সো এই কারণেই সে যদি আমার রিকোয়ার্ড আউটপুট মিট করতে না পারে তখন কিন্তু সাপ্লায়ার অ্যাকচুয়ালি লায়াবল, নট বায়ার। কারণ বায়ার তো তার এক্সপেক্টেড আউটপুট বলে দিছে। হ্যাঁ? সো এখানে পারফরম্যান্স আর কনফর্মেন্স স্পেসিফিকেশন এর আমি কিছু আ এখানে দেখিয়েছি, ডিফারেন্স দেখিয়েছি। যে নরমালি কনফর্মেন্স টা কিন্তু একটু লং ডকুমেন্ট হয় এবং একটু টাইম বেশি লাগে। কারণ এখানে কিন্তু সাপ্লায়ারকে সরি বায়ারকে কিন্তু এভরি ডিটেইলস দিয়ে দিতে হয়। আর পারফরম্যান্স এর ক্ষেত্রে কি হয়? আপনি জাস্ট আপনার রিকোয়ার্ড আ এক্সপেকটেশন টা বলেন। সো নরমালি পারফরম্যান্স এর একটু শর্ট ডকুমেন্ট হয় এবং কুইক টু প্রিপেয়ার। হ্যাঁ? বাট পারফরম্যান্স এর ক্ষেত্রে কি হয়? আপনি কিন্তু সাপ্লায়ারকে ইনোভেশন এর সুযোগ দিচ্ছেন। সাপ্লায়ার কম্পিটিশন এর সুযোগ দিচ্ছেন। যেহেতু এখানে আপনি আপনার শুধু রিকোয়ার্ড এক্সপেকটেশন বা আউটপুটটা বলতেছেন। বাট কনফর্মেন্স এর ক্ষেত্রে কিন্তু সাপ্লায়ার ইনোভেশন বা সাপ্লায়ার কম্পিটিশন এর সুযোগটা কমে যায়। কেন জানেন? কারণ আপনি তো ডিটেইলস আপনি বলেই দিচ্ছেন। ব্র্যান্ড, মডেল, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছু আপনি বলে দিচ্ছেন। স্পেসিফিক এভরি ডিটেইলস বলে দিচ্ছেন। ঠিক আছে? আসলে রাইট কোয়ালিটি টাকে এনশিওর করার জন্য আপনাকে এখানে বলা হইছে যে, হোয়াট আর দ্য থিংস
আ we can do আসলে বা রাইট কোয়ালিটি যদি না হয় তাহলে কি ধরনের প্রবলেম হইতে পারে? এখানে এটাই আলোচনা করা হয়েছে। যেমন ধরেন এখানে বলা হয়েছে এডিশনাল কস্ট incurred due to under specification or supplier failing to conform to the specification মনে করেন আপনার স্পেসিফিকেশনটা প্রপার না, আন্ডার স্পেসিফিকেশন হইছে। হ্যাঁ? এবং সাপ্লায়ার এই স্পেসিফিকেশনটা আ অনুসারে প্রোডাক্ট দিতে যেয়ে ফেইল করছে আরকি। হ্যাঁ? তাইলে আপনাকে বিভিন্ন ধরনের এডিশনাল কস্ট ইনকার করতে হবে। কি ধরনের? যেমন এই যে আপনাদের সাপ্লায়ার যে প্রোডাক্টটা দিল, এটার জন্য আপনার একটা ইন্সপেকশন কস্ট আছে। এটাকে যে আবার প্রিভেনশন করে নিয়ে আসবেন, এটার জন্য একটা কস্ট আছে। আপনাকে রিওয়ার্ক করতে হচ্ছে পুরা জিনিসটা। তারপরে অনেক সময় ওয়েস্টেজ হচ্ছে এই প্রোডাক্টটা। আপনার প্রসেস এর কস্ট হচ্ছে। এই হয়তো রাইট কোয়ালিটি প্রোডাক্ট পান নাই বলে আপনার কাস্টমার কমপ্লেইন বাড়তেছে। আবার এই পুরা প্রসেসটাকে রিভার্স লজিস্টিক আকারে নিয়ে আসতে হচ্ছে। তাই না? আপনার ঠিক টাইমে হয়তো কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারতেছেন না। যেহেতু আপনি প্রপার স্পেসিফিকেশন অনুসারে মেটেরিয়ালটা পান নাই। তাই না? আন্ডার স্পেসিফিকেশন প্রোডাক্ট পাইছেন। যেটা দিয়ে হয়তো মেশিনের স্পেয়ার পার্টস টা আপনি প্রপারলি পান নাই। বা যে স্পেয়ার পার্টস টা পাইছেন ওইটা কোয়ালিটি ম্যাচ করে নাই। ওইটা থেকে আপনি যে ফিনিশড প্রোডাক্ট বানাইতেন, ওই ফিনিশড প্রোডাক্টটা আপনি ঠিক টাইমে কাস্টমারকে দিতে পারেন নাই। তারপরে সাপ্লায়ারকে আবার যদি চেঞ্জ করতে চান, এখানে একটা কস্ট আছে। তারপরে আবার মনে করেন এই যে আইটেমটা, এটা যে আপনার এখানে মনে করেন সে আবার নতুন আইটেম এনে দিবে। এই পুরান আইটেমটা হয়তো আপনার স্টক হোল্ডিং কস্ট ক্যারি করতে পারে। সো আন্ডার স্পেসিফিকেশন হইলেও প্রবলেম, আবার ওভার স্পেসিফিকেশন হইলেও প্রবলেম। কারণ ওভার স্পেসিফিকেশন হইলে আপনাকে হাই কস্ট হয়তো দিতে হবে। যেটা হয়তো আপনার দরকার ছিল না। হ্যাঁ? তাই না? আ কাস্টমার হয়তো এই ফিচারটা চায় নাই। কিন্তু আপনি এডিশনালি দেওয়ার কারণে আপনাকে এডিশনাল কস্ট বিয়ার করতে হচ্ছে। অনেক সময় হাই মেইনটেন্যান্স কস্ট টা আপনাকে বিয়ার করতে হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট এর কারণে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে প্রকিউরমেন্ট কিভাবে আসলে এই যে কোয়ালিটির কথা আমরা বারবার বলতেছি, এখানে প্রকিউরমেন্ট আসলে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। প্রকিউরমেন্ট এর আসলে কন্ট্রিবিউশন এর অনেক জায়গা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তারা সাপ্লায়ারকে রাইট সাপ্লায়ারকে তাকে সিলেক্ট করতে হবে। যে রাইট প্রোডাক্ট এর রাইট সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ? এবং কি সাপ্লায়ার যারা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এনশিওর করে। তারপরে হচ্ছে সাপ্লায়ারের ট্র্যাক রেকর্ড চেঞ্জ করতে পারে। সাপ্লায়ার প্রি কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করতে পারে। তারপরে হচ্ছে একটা আ প্রিফার্ড সাপ্লায়ার লিস্ট তৈরি করতে পারে। তাই না? তারপরে প্রোডাক্টের ডিজাইন স্টাইলে তারা কোয়ালিটি নিয়ে ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ? বিভিন্ন ওয়েতে আসলে তারা এই কোয়ালিটিটাকে এনশিওর এ হেল্প করতে পারে। তারপরে অনেক সময় আ সাপ্লায়ার এর সাথে আসলে ডিরেক্টলি কাজ করতে পারে। কোয়ালিটির যদি কোন ডিসপিউট থাকে। আচ্ছা। এইখানে বেসিক্যালি আমরা প্রকিউরমেন্ট এর আরেকটা রাইট হচ্ছে রাইট প্রাইস। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু আমরা অনলি পারচেজ প্রাইস দেখি। আমরা টোটাল কস্ট অফ ওনারশিপ টা দেখি না। বাট আমাদেরকে কিন্তু কস্ট চিন্তা করতে হলে অবশ্যই টোটাল কস্ট অফ ওনারশিপ চিন্তা করতে হবে। হ্যাঁ? মানে প্রোডাক্ট এর থ্রু আউট দ্যা লাইফ সাইকেল এটার কস্ট চিন্তা করতে হবে। শুধুমাত্র প্রিলিমিনারি প্রাইস এর উপর বেস করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ডিসিশন নিই। বাট দিস ইস নট গিভ ইউ দ্যা অ্যাকচুয়াল কস্ট সিনারিও। যেমন ধরেন একটা প্রোডাক্ট এটার পারচেজ প্রাইস থাকবে, এটার অ্যাকুইজিশন কস্ট থাকবে, এটার অপারেশন কস্ট থাকবে এবং ফাইনালি যখন প্রোডাক্টটার লাইফ টাইমটা শেষ হবে এটার ডিসপোজাল কস্ট থাকবে। এই সবকিছুর কম্বিনেশনেই কিন্তু আপনার আ টোটাল কস্ট অফ ওনারশিপ দিবে। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন ফর এক্সাম্পল আমরা যদি গাড়ি কিনতে যাই বাজারে, দেখবেন যে টয়োটা গাড়িও আছে, হুন্ডা গাড়িও আছে, আ তারপর মনে করেন আপনার চাইনিজ গাড়িও আছে, হুন্ডাই গাড়িও আছে। এখন দেখবেন যে আপনি কস্ট যদি কনসিডার করতে যান, দেখবেন যে চাইনিজ গাড়ির দাম সবচেয়ে কম। এরপর হুন্ডাই গাড়ি আছে। এরপরে হুন্ডা, এরপরে টয়োটা গাড়ির দাম বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি। কিন্তু এরপর আমরা টয়োটা কিনি। পারচেজ প্রাইস বেশি হইলেও কিনি। কেন কিনি? কারণ এটার মেইনটেন্যান্স কস্ট টা কম। তাই না? এটার আদার কস্ট গুলা কম। এটার ফুয়েল এফিসিয়েন্সি ভালো। বাংলাদেশের রাস্তায় এটার ভালো। তাইলে চিন্তা করেন এখানে কিন্তু আমি শুধু পারচেজ প্রাইস টা চিন্তা করতেছি না। আমরা এখানে আরো আদার ফ্যাক্টর চিন্তা করে নিচ্ছি। সো টোটাল কস্ট অফ ওনারশিপ হচ্ছে ওই জিনিসটা। পারচেজ প্রাইস টা হচ্ছে অনলি আপনার প্রি মানে প্রকিউরমেন্ট এর সময় যে প্রাইসটা দিয়ে আপনি সাপ্লায়ার এর সাথে এগ্রিড হন। আই মিন প্রাইস এগ্রিড উইথ দ্যা সাপ্লায়ার। এখানে অনেক সময় লজিস্টিক কস্ট, ফ্রেট কস্ট এগুলোও ইনভলভ থাকে। বাট কস্ট অফ অ্যাকুইজিশন আপনার কিন্তু একটা অ্যাকুইজিশন কস্ট ও আছে। অ্যাকুইজিশন কস্ট টা কি? এই যে আপনি স্পেসিফিকেশনটাকে ডেভেলপ করতেছেন, টেন্ডার ডকুমেন্টটাকে রেডি করতেছেন। আপনার যে ম্যান আওয়ার, ওভারহেড ইউস হচ্ছে, তাই না? এটা কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন এর আন্ডারে পড়তেছে। আবার অপারেশন কস্ট টা কি? মনে করেন আপনি একটা মেশিন পারচেজ করলেন। এটা তো শুধু একটা সার্টেন প্রাইস দিয়ে পারচেজ করলেন। কিন্তু এটার অপারেশন একটা কস্ট আছে না? এটার মেইনটেন্যান্স কস্ট আছে, এটার স্পেয়ার পার্টস কস্ট আছে, এটার ইউটিলিটি কস্ট আছে, এটা চালানোর জন্য রিসোর্স কস্ট আছে। তাই না? এবং ফাইনালি আমি যেটা বললাম যে এটা যখন অ্যাসেট টা এটার লাইফ টাইম শেষ হবে, ফাইনালি তখন এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে এটা ডিসপোজাল কস্ট হয়। আবার অনেক ক্ষেত্রে স্ক্র্যাপ আকারে সেলও করে। সো এখানে ডিসপোজাল এর ক্ষেত্রে অনেক সময় কস্ট হয়। আবার স্ক্র্যাপ থেকে কিছু ইনকামও হয়। হ্যাঁ? অনেক সময় যদি স্ক্র্যাপ নিলাম আকারে দেয় আরকি। তো এইটাই হচ্ছে টোটাল কস্ট অফ ওনারশিপ। রাইট প্রাইস আমাদেরকে কনসিডার করতে হইলে কিন্তু অবশ্যই টোটাল কস্ট অফ ওনারশিপ টা চিন্তা করে নিতে হবে। আমাকে ফেয়ার প্রাইস এ চিন্তা করে নিতে হবে, কারেন্সি চিন্তা করে নিতে হবে। ইনকোটার্মস টা খুব ইম্পোর্টেন্ট।
ইনকোটার্মস টাও আমাকে চিন্তা করে নিতে। বিশেষ করে আমরা যখন ফরেন পারচেজ এ যাবো বা ইম্পোর্ট করতে যাবো তখন কিন্তু ইনকোটার্মস টা ইম্পোর্টেন্ট। যে কোন ইনকোটার্মস টা আমাকে মোস্ট ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি যে কোয়ান্টিটি, প্রকিউরমেন্ট এর আরেকটা রাইট হচ্ছে কোয়ান্টিটি। সো ইউ নিড টু এনশিওর দ্যা রাইট কোয়ান্টিটি। কোয়ান্টিটি কমও কিনা যাবে না, কোয়ান্টিটি বেশিও করা যাবে না। কারণ বেশি কোয়ান্টিটি কিনলে এটা ওভার ইনভেন্টরি হয়ে যাবে। আবার কম কোয়ান্টিটি কিনলে এটা স্টক আউট হয়ে যাবে। আমি একটু যদি বুঝাই বলি, মনে করেন আপনার প্রোডাকশন এ একটা আইটেম দরকার। হ্যাঁ? এই আইটেমটা আপনার হয়তো ১ পিস দরকার, ইনভেন্টরিতে ১ পিস আছে। এখন দেখা গেল এই আইটেমটা হয়তো বছরে একবার ইউজ হয় কিন্তু আপনি ৫০০ পিস কিনে বসে আছেন। তাহলে এটা কিন্তু আপনার ওভার স্টক হয়ে যাবে। এই যে আপনি এডিশনাল স্টক রাখতেছেন এখানে কিন্তু ওয়্যার হাউস কস্ট, ম্যান পাওয়ার কস্ট ইনভলভ। সো কোয়ান্টিটিটা এমনভাবে এনশিওর করতে হবে যে রাইট কোয়ান্টিটি কিনতে হবে। তবে অনেক ক্ষেত্রে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেফটি স্টক মেইনটেইন করি টু আ অ্যাকচুয়ালি কোন আনফোরসিন সিচুয়েশন টাকে এভয়েড করার জন্য। সো আমরা যদি একটু এখানে দেখি প্রেজেন্টেশন এর ভাষায়, হোয়াট ইস দ্যা রাইট কোয়ান্টিটি? রাইট কোয়ান্টিটি হচ্ছে ইট অ্যাকচুয়ালি ডিমান্ড ফর ইউর ফাইনাল প্রোডাক্ট এবং কোয়ান্টিটি দিয়ে কিন্তু আপনার একটা অর্গানাইজেশন ইনভেন্টরি পলিসিটা ডিফাইন করা যায় বা ইনভেন্টরি কারণ এই যে বললাম যে কোয়ান্টিটির মাধ্যমে কিন্তু ওভার ইনভেন্টরি, লেস ইনভেন্টরি সো ইনভেন্টরিটাকে আপনি ম্যানেজ করতে পারতেছেন, তাই না? এবং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আপনার স্টক হোল্ডিং কস্ট এর সাথে আপনার আ যে ক্যারিং কস্ট, হ্যাঁ? হোল্ডিং কস্ট এবং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যে অপটিমাল অর্ডার কোয়ান্টিটি ওইভাবে আপনাকে অর্ডার করা। এরপরে এখানে যেটা বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে স্পেসিফিক কোয়ান্টিটিস নোটিফাইড টু বায়ার বা ইউজার ডিপার্টমেন্ট অ্যাকর্ডিং টু আইডেন্টিফাই নিডস। নরমালি কোয়ান্টিটিটা কি হয় যেটা আমি বলতেছিলাম। কোয়ান্টিটিটা আসলে ২ টা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে যে আপনাকে যে এন্ড ইউজার যারা দিল তারা আপনাকে একটা কোয়ান্টিটি বলে দিল। কোয়ান্টিটি বলার পর আপনি হয়তো আপনার ইনভেন্টরি চেক করলেন যে এই আইটেম অলরেডি আছে কিনা ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে না থাকলে আপনি এই আইটেমটা হয়তো বাইরে থেকে পারচেজ করতে যাবেন। বাট কোয়ান্টিটিটা সবসময় দেখতে হবে যে আপনি রাইট কোয়ান্টিটিতে কিনবেন যাতে এটা কোনভাবেই এক্সেসিভ ইনভেন্টরি না হয়, আবার স্টক আউট এরও যাতে ভয় না থাকে। আচ্ছা। রাইট কোয়ান্টিটি আসলে বিভিন্ন ওয়েতে আমরা আ মেইনটেইন করতে পারি। যেমন এখানে যেটা বলছে যে ইউজিং ভেরিয়াস মেথড অ্যান্ড সিস্টেমস টু ডিটারমাইন দ্যা অপটিমাম কোয়ান্টিটি রিকোয়ার্ড। মানে যেটা আমি বললাম যে আ বিভিন্ন মেথড আছে কিভাবে আমি আমার অপটিমাম কোয়ান্টিটিটাকে আ আমি এনশিওর করতে পারি। এরপরে আপনার প্ল্যানিং, প্রপার প্ল্যানিংটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। স্টক প্ল্যানিং বা আমরা দেখবেন যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করি। হুইচ ইস ভেরি ইম্পোর্টেন্ট। আমার স্টকটাকে আ কন্ট্রোল করার জন্য আরকি। হ্যাঁ? এখন দেখবেন বিভিন্ন প্রোডাকশন প্ল্যানিং সফটওয়্যার আছে, কন্ট্রোল সিস্টেম আছে। যেমন আমি যদি বলি যে আমরা যখন এখন কোন রিকুইজিশন নিই বা রিকোয়ারমেন্ট পাই, আপনি ওখানেই ভাগ করে দেন যে এই প্রোডাক্টের রিকোয়ার্ড কোয়ান্টিটি কত, স্টক কোয়ান্টিটি কত, ইনস্টল কোয়ান্টিটি কত। তাহলে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাচ্ছেন। এরপরে প্রকিউরমেন্ট এর যে রাইটটা আছে, এইটা হচ্ছে আপনার রাইট টাইম। রাইট টাইম এর ক্ষেত্রে কিন্তু লিড টাইমটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা হয় আমরা কিন্তু আ লিড টাইমটা কনসিডার করি না। এইটা একটা বড় মেজর প্রবলেম। নরমালি রাইট টাইমটা কি? রাইট টাইমটা হচ্ছে মনে করেন আপনার আ এন্ড ইউজার আপনার কাছে একটা প্রোডাক্ট চাইলো। সে বলল যে এই প্রোডাক্টটা আমাকে ৩ মাসের মাথায় এনে দিতে হবে। ঠিক আছে? তার মানে এখানে সে আপনাকে লিড টাইম দিল ৩ মাস। তবে এখানে কিন্তু ২ টা জিনিস ইম্পোর্টেন্ট। লিড টাইমটা কিন্তু ইন্টারনাল লিড টাইম আছে, এক্সটার্নাল লিড টাইম আছে। আমাদের এন্ডে সবচেয়ে বড় সমস্যা হয় কি? আমরা ইন্টারনাল লিড টাইমটাকে কনসিডার করি না। আমরা অনলি এক্সটার্নাল লিড টাইমটাকে কনসিডার করি। যে কারণে দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা রাইট লিড টাইমটা মেইনটেইন করতে পারি না। যেমন ধরেন আপনাকে যে অ্যা ইন্টারনাল লিড টাইমটা আছে, মনে করেন ফর এক্সাম্পল আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিল। রিকোয়ারমেন্ট দিলেই তো আসলে আপনি এটাকে ফুলফিল করতে পারবেন না। আপনাকে স্পেসিফিকেশন টাকে দেখতে হবে, সাপ্লায়ার আইডেন্টিফিকেশন করতে হবে, কোটেশন প্রসেস এ যেতে হবে, সাপ্লায়ার সিলেকশন এ যেতে হবে, কন্ট্রাক্টিং তো এইখানে দেখবেন যে একটা টাইম যায়। সো এইটা হচ্ছে আপনার ইন্টারনাল লিড টাইম। তো এই টাইমটা কিন্তু আমরা কনসিডার করি না। আমরা শুধুমাত্র বলি যে সাপ্লায়ারকে অর্ডার দিব, সাপ্লায়ার কোন সময় আমাকে প্রোডাক্টটা দিবে। এটা হচ্ছে এক্সটার্নাল লিড টাইম। বাট ইন্টারনাল লিডটা আমাকে কনসিডার করতে হবে এবং আমরা ইন্টারনাল লিড টাইম কনসিডার করি না বলে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা টোটাল লিড টাইমটা মেইনটেইন করতে পারি না। মানে আপনাকে যিনি রিকুইজিশন দিচ্ছে, উনি হয়তো শুধু সাপ্লায়ার এর লিড টাইম কনসিডার করতেছে। কিন্তু আপনি তো রিকুইজিশনটা পাওয়ার পর আপনার কিছু ইন্টারনাল প্রসেস আছে। এটার জন্য তো একটা টাইম যায়। সো এই টাইমটাকেও কিন্তু কনসিডার করে নিতে হবে। সো এই কারণে এখানে বলছে যে টোটাল লিড টাইম হচ্ছে ইন্টারনাল লিড টাইম প্লাস এক্সটার্নাল লিড টাইম। হ্যাঁ? যেমন এখানে দেখেন আপনার শুরুতে অর্ডার প্রিপারেশন এর একটা লিড টাইম আছে। হ্যাঁ? আপনি যে যেদিন থেকে অর্ডারটা আ মানি একটা রিকুইজিশন পাইলেন, রিকুইজিশন থেকে পাওয়ার পর সাপ্লায়ার সিলেকশন থেকে আরম্ভ করে পারচেজ অর্ডার দেওয়া পর্যন্ত এটা হচ্ছে অর্ডার প্রিপারেশন লিড টাইম। এরপর সাপ্লায়ার যখন আপনার অর্ডারটা পাইলো, অর্ডারটা পাওয়ার পর তারা কি করল? অর্ডারটা কনফার্ম করল। বোথ পার্টি এগ্রি করল। সো এটা হচ্ছে কনফার্মেশন লিড টাইম। হ্যাঁ? সাপ্লায়ার সিলেকশন থেকে আরম্ভ করে আপনার একদম সাপ্লায়ার ফাইনালি আপনার অর্ডারটা
কনফার্ম করা বা কন্ট্রাক্টটা বোথ পার্টি সাইন হয়ে যাওয়া বা পারচেজ অর্ডারটা অ্যাকসেপ্ট করা। এটা হচ্ছে কনফার্মেশন লিড টাইম। হ্যাঁ? এরপরে যখন সাপ্লায়ার সিলেক্ট হয়ে গেল, সে এই প্রোডাক্টটা রেডি করে আপনার এন্ড পর্যন্ত পৌঁছানো পর্যন্ত হচ্ছে সাপ্লায়ার লিড টাইম। ঠিক আছে? সাপ্লায়ার লিড টাইমটা হচ্ছে ওকে এখানে আরেকটু ভাগে ভাগ করছে। যে আপনার অর্ডারটা যখন সাপ্লায়ার পাইলো, সে তার এন্ড এ এটাকে রেডি করল। রেডি করে তার ওয়্যার হাউস পর্যন্ত সে রেডি করল। এটা হচ্ছে সাপ্লায়ার লিড টাইম। মানে তার এন্ড এর যে লিড টাইম, সাপ্লায়ার এন্ড এর। এরপরে সাপ্লায়ার ওয়্যার হাউস থেকে এটা আপনার ওয়্যার হাউস পর্যন্ত যাবে। এটা হচ্ছে ট্রানজিট লিড টাইম। মাঝখানে যে টাইমটা যাবে। এবং ফাইনালি আপনি যে রিসিভ করবেন, ইন্সপেকশন করবেন এটা হচ্ছে রিসিভিং লিড টাইম। সো দেখেন প্রকিউরমেন্ট এর কিন্তু অনেকগুলা লিড টাইম আছে। সো আমরা যখনই কোন টাইম ফ্রেম দিব, আমাকে কিন্তু বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল লিড টাইম কনসিডার করে নিতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই মনে করেন একটা প্রোডাক্ট তৈরি করতে সাপ্লায়ার এর লাগে হচ্ছে ৩ মাস। এখন আপনার আ ডিপার্টমেন্ট থেকে আপনাকে রিকুইজিশন দিল ওই আইটেমের জন্য যে আমাকে ৩ মাসের মধ্যে প্রোডাক্টটা দিতে হবে। তাহলে কি আপনি ৩ মাসে দিতে পারবেন? কারণ সাপ্লায়ার এন্ডেই তো ৩ মাস লাগে। আপনার তো ইন্টারনাল লিড টাইম আছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনাকে স্পেসিফিকেশন প্রিপেয়ার করতে হবে, সাপ্লায়ার আইডেন্টিফাই করতে হবে, সাপ্লায়ারদের সাথে একটা ইভালুয়েশন প্রসেস এ যেতে হবে। তাই না? তাহলে তাকে অবশ্যই ৩ মাস না, তাকে তো আপনাকে ৪ মাস সাথে রেখে দিতে হবে। কারণ সে ইন্টারনাল লিড টাইমটা কনসিডার করে নাই। এইসব কারণে কিন্তু অনেক সময় আমরা লিড টাইমটা কনসিডার করতে পারি না। এরপরে যেটা আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট প্রকিউরমেন্ট এর ৫ টা রাইটের এটা হচ্ছে রাইট ক্লাস, রাইট প্লেস সরি স্লিপ অফ টাং আরকি। রাইট প্লেস এ রাইট প্রোডাক্টটা ডেলিভারি করা হুইচ ইস ভেরি ইম্পোর্টেন্ট। মনে করেন এটা দিয়ে আমি যেটা বুঝাচ্ছি যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করলেন বা প্রকিউর করলেন সেটা কারেক্ট লোকেশনে ডেলিভার করা। তাই না? এখন আপনি যদি কারেক্ট লোকেশনে নরমালি ডেলিভার না করেন কি প্রবলেম হয়? আপনি ঠিক টাইমে প্রোডাক্টটা পাইলেন না, আপনার স্টক আউট হইতে পারে। কাস্টমার হয়তো ঠিক টাইমে তাদের প্রোডাক্টটা পাইল না। এবং আপনি আবার রাইট লোকেশনে আনার জন্য আপনাকে এডিশনাল কস্ট বিয়ার করতে হইতে পারে। এবং নরমালি রাইট প্লেস এর ক্ষেত্রে কিন্তু আমরা রেসপনসিবিলিটিস এবং লায়াবিলিটি টা কিন্তু আমরা ভাগ করে দিই। যে সাপ্লায়ার প্রেমিস থেকে যে আপনার প্রেমিস এ আসবে এটা কিন্তু আমরা ক্লিয়ারলি পয়েন্ট আউট করে দিই। বিশেষ করে ফরেন পারচেজ এর ক্ষেত্রে আমরা বলে দিই যে এটা কি আপ টু কতটুকু কার লায়াবিলিটি এবং রেসপনসিবিলিটি থাকবে। কতটুকু কার অব্লিগেশন থাকবে আরকি। হ্যাঁ? তো যেমন আমি যদি বলে দিই যে এটা যদি টার্মস টা হয় সিএফআর তাহলে হয়তো সাপ্লায়ার এর দায়িত্ব হচ্ছে আপনার পোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া। বাট এফওবি হইলে হয়তো সাপ্লায়ার এর পোর্ট পর্যন্ত দিবে। আপনাকে সাপ্লায়ার এর পোর্ট থেকে আনতে হবে। আবার আমি যদি সাপ্লায়ার এর সাথে এইভাবে বলি যে আমাকে আমার ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এখন আপনি আপনার ওয়্যার হাউস এর অ্যাড্রেস তাকে দিলেন। তাহলে সাপ্লায়ার কে একদম আপনার ওয়্যার হাউস পর্যন্ত। সো এখানে কিন্তু ক্লিয়ার রোলস এন্ড রেসপনসিবিলিটি টা ভাগ করে দিতে হবে। তো এ কারণে ডেলিভারি ডিসিশন এর কিছু কনসিডারেশন আছে। যে আপনাকে কারেক্ট ডেলিভারি পয়েন্টটাকে এনশিওর করতে হবে এবং ঠিক টাইমে ডেলিভারিটাকে এনশিওর করতে হবে। তারপরে এই যে প্রোডাক্টটা যে ডেলিভারি হবে এর মধ্যে যে রিস্কটা থাকে, who will bear the insurance বা তারপরে ট্রান্সপোর্ট এর যে কস্ট, কি টাইপের ট্রান্সপোর্ট, কি কস্ট, তারপরে কোন environmental impact আছে কিনা ট্রান্সপোর্ট এর, তাই না? এবং সবসময় ডেলিভারিটাকে এক্সপিডিয়েট করার জন্য আপনাকে মনিটর করতে হবে। আচ্ছা, রাইট টাইম এর ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা আমি একটু গুরুত্ব দিচ্ছি যে ইন্টারন্যাশনাল ডেলিভারির ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ডেলিভারির ক্ষেত্রে যেহেতু আপনাকে এডিশনাল কাস্টম ক্লিয়ারেন্স একটু প্রসেস আছে। প্যাকেজিং এর ক্ষেত্রেও আপনাকে একটা কস্ট বিয়ার করতে হয়। কস্ট বিয়ার করতে হয়, ইন্সুরেন্স কস্ট বিয়ার করতে হয়। ইনকোটার্মস এর একটা ইস্যু আছে। এখানে একটু ইনকোটার্মস নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যেখানে বলা হয়েছে ইনকোটার্মস হচ্ছে শিপিং টার্মস হুইচ অ্যাকচুয়ালি ডিফাইন when goods are moved between countries মানে ডিফাইন করে? প্লেস, কস্ট আর রিস্ক। কতটুকু পর্যন্ত সেলার আ ডেলিভার করবে গুডসটা বায়ার এর এন্ড পর্যন্ত। মানে কতটুকু পর্যন্ত এটা হচ্ছে প্লেস। আর কস্ট কতটুকু পর্যন্ত সেলার পে করবে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত। এটা হচ্ছে কস্ট। রিস্ক কখন সেলার তার রিস্কটা বায়ারকে ট্রান্সমিট করবে। সো ইনকোটার্মস টা খুবই ইম্পোর্টেন্ট। ইনকোটার্মস দিয়ে হচ্ছে প্লেস, কস্ট, রিস্ক এই ৩ টা জিনিসই ডিফাইন করা হয় এবং বায়ার আর সেলারের ক্লিয়ার রোলস এন্ড রেসপনসিবিলিটি গুলা বুঝানো হয়। এরপর আমরা যদি আসি যে টোটাল লাইফ সাইকেল কস্টিং বা টোটাল কস্ট অফ ওনারশিপ যেটা আমি কিছুক্ষণ আগে অলরেডি আ আ রাইট প্রাইস এ যে আলোচনা করছিলাম। আমরা যখনই আসলে প্রাইসিং চিন্তা করি, আমরা লাইফ সাইকেল কস্ট টা চিন্তা করি না। সো টোটাল লাইফ সাইকেল কস্টিং টা হচ্ছে কি? একটা প্রোডাক্টের ওভারঅল লাইফ এর মধ্যে মনে করেন এই প্রোডাক্টের লাইফ সাইকেল ১০ বছর। এই ১০ বছরের মধ্যে যত রকম কস্ট ইনকার হবে, এগুলা সব সামেশনই হচ্ছে লাইফ সাইকেল কস্টিং। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্টের আমি যদি এখানে টোটাল কস্ট অফ ওনারশিপ এর একটা সাইকেল দেখাইছি যে এটার ১ম এ এটাকে অ্যাকুয়ার করার জন্য একটা কস্ট আছে। এটাকে আমরা বলি টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন। এরপর এটাকে যখন আপনি রিসিভ করলেন, একটা স্টোরেজ কস্ট আছে, টুলিং কস্ট আছে। আপনার অনেক সময় মেশিন কিনলে আমরা এটা ট্রেনিং লাগে। এরপরে ফাইনালি মেইনটেন্যান্স খরচ লাগে মেশিনের। ইন্সুরেন্স কে কতটুকু বিয়ার করবে, এটাকে অপারেট করার জন্য কস্ট লাগে। ফাইনালি ডিসপোজাল কস্ট লাগে। সো দেখেন কতগুলি কস্ট আসলে ইনভলভ রাদার দ্যান অনলি পারচেজ প্রাইস। তো এইটাই হচ্ছে টোটাল এই সামেশন অফ অল কস্ট টাই হচ্ছে টোটাল লাইফ সাইকেল কস্টিং। এরপরে যেটা আমি আলোচনা করতেছিলাম যে প্রকিউরমেন্ট আসলে কিছু সোর্স আছে যেটা এডেড ভ্যালু দেয় প্রকিউরমেন্টকে। যেমন অনেক ক্ষেত্রে এডিশনাল ফিচার, এটা আপনাকে একটা সার্ভিস এক্সিলেন্স, হ্যাঁ? আপনার গুড অর্গানাইজেশনাল রেপুটেশন, সাপ্লায়ার সাস্টেনেবিলিটি এগুলা কিন্তু আপনাকে
অ্যাডেড ভ্যালু দেয়ার। যেমন আমি যদি বলি যে ভ্যালু ফর মানি, প্রকিউরমেন্ট আসলে কিভাবে ভ্যালু ফর মানি এনশিওর করতে পারে বা কোন জায়গায় আসলে প্রকিউরমেন্ট এটা খুবই ইম্পোর্টেন্ট স্লাইড। প্রকিউরমেন্ট আসলে ভ্যালু ফর মানি অ্যাচিভ করতে পারে। ভ্যালু ফর মানিটা কি? এভরি স মানি ইউ স্পেন্ড ইট ইস ভ্যালুয়েবল। হ্যাঁ? প্রত্যেকটা মানি আপনি যে স্পেন্ড করতেছেন এটা পেইড অফ। আচ্ছা যেমন আমি যদি বলি যে বেশ কিছু কি এরিয়া আছে যেখানে প্রকিউরমেন্ট আসলে দে ক্যান অ্যাচিভ ভ্যালু ফর মানি। হ্যাঁ? যেমন ধরুন একটা হচ্ছে কারেন্সি বা এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা আপনাকে চিন্তা করতে হবে যে কখন এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করতেছে। হ্যাঁ? যেমন আমি যদি দেখি যে এখন হয়তো ডলারের ভ্যালু ৳১২০ আছে, সামনে ৳১৫০ হয়ে যাবে। তাইলে আমি সাপ্লায়ারের সাথে এখনই একটা ফরওয়ার্ড পারচেজিং এ চলে গেলাম। যে ভাই এখন আমি তোমার সাথে এখনই ডিল ফিক্সড। ডলার ভ্যালু যাই হোক না কেন, এই রেটে তোমার সাথে আমার। আবার আমি যদি দেখি যে না ডলারটা সামনে ডেপ্রিশিয়েট করতে পারে, ডলার ভ্যালু কমতে পারে। তাইলে আমি এমনভাবে এগ্রিমেন্ট করতে চাই যে যেই দিন তোমার সাথে আমার ডেলিভারি কমপ্লিট হবে, ওই দিনের যে হয়তো ডলার ভ্যালু, ওই ভ্যালুতে তোমাকে আমি পেমেন্ট করব। সো এইটা একটা ফ্যাক্ট থাকতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্ট। এখানেও আসলে দেখতে পারে প্রকিউরমেন্ট থেকে যে সাপ্লায়ারের সাথে আপনি কাজ করবেন তার সাস্টেইনেবল পলিসি আছে কিনা, হ্যাঁ? তারা সাস্টেইনেবিলিটি মেইনটেইন করে বিজনেস করতেছে কিনা? আপনি যে প্রোডাক্টটা তাদের কাছ থেকে নিবেন এটা এনভায়রনমেন্টাল পলিসি গুলো মিট করে কিনা, তাই না? কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে ব্যাড প্র্যাকটিস কিন্তু প্রোডাক্টটাকে রিজেক্ট করে কাস্টমার এবং আদারদের কাছে আরকি। এরপর ফ্রেট কস্ট যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ফ্রেট কস্টেও কিন্তু কাস্টমার প্রকিউরমেন্ট এড ভ্যালু করতে পারে। মনে করেন ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আপনার হয়তো লং লিড টাইম হইলেও চলবে। তাইলে এটা আপনি কেন শুধু এয়ার ফ্রেট আনবেন? তখন আপনি সি ফ্রেট আনবেন। তাই না? সো আপনাকে কারেন্ট ইম্পোর্টেন্স টা চিন্তা করতে হবে সো দ্যাট ইট ক্যান এড ভ্যালু। হ্যাঁ? তারপরে মনে করেন মেইনটেন্যান্স কস্ট। মেইনটেন্যান্স কস্ট ও আসলে পারচেজ প্রাইস এর উপর কতটুকু মেইনটেন্যান্স কস্ট লাগে। হ্যাঁ? মেইনটেন্যান্স কস্ট এ ইনক্লুডেড কিনা। সো এই জিনিসটাও তারা কিন্তু একটা মেশিন পারচেজ এর সময় চিন্তা করে নিতে পারে। প্যাকেজিং প্যাকেজিং ও কিন্তু লার্জ ইমপ্যাক্ট ফেলে ভ্যালু ফর মানিতে, হ্যাঁ? বায়ার আসলে ডিসাইড করবে কোন প্যাকেজিংটা তাকে বেস্ট ভ্যালু ফর মানি দিবে। নরমালি রিটার্নেবল, রিসাইকেবল এই ধরনের প্যাকেজিং হয় নাকি এটা সিঙ্গল ইউজ প্যাকেজিং হবে। পেমেন্ট টার্মস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। নরমালি বায়াররা কি চিন্তা করে বা প্রকিউরমেন্ট পার্সপেক্টিভ থেকে যে লঙ্গার পেমেন্ট টার্ম কিন্তু গিভ অ্যান অর্গানাইজেশন আ আসলে মোর রিল্যাক্স আরকি এবং দেখবেন যে নরমালি আমরা অ্যাডভান্স টাকে এভয়েড করতে যাই যখন সাপ্লায়ারদের সাথে আমরা কাজ করি। কারণ আমরা চাই উইথআউট অ্যাডভান্স এ কাজ করতে সো দ্যাট Uh, after receiving the product, we will ensure the quality and pay the supplier accordingly. আবার সাপ্লায়ার চায় কিন্তু নরমালি কত দ্রুত সে পেমেন্টটা পুনরুদ্ধার করতে পারে। সো এখানেও কিন্তু প্রকিউরমেন্ট একটা রোল আছে। হ্যাঁ? এরপরে প্লেস যেটা আমি বললাম যে রাইট প্লেস এ যদি প্রোডাক্ট ডেলিভারি করার পিছনেও প্রকিউরমেন্ট একটা রোল আছে। রাইট প্লেস এ ডেলিভারি না হলে কিন্তু এডিশনাল কস্ট বিয়ার করতে হয়। এরপরে প্রোডাক্ট বা সার্ভিস প্রাইস। এখানে আমি যেটা বলছি প্রোডাক্ট বা সার্ভিস এর ক্ষেত্রে আমাকে টোটাল কস্ট অফ ওনারশিপ দিতে হবে। সবসময় লোয়ার প্রাইস হইলেই যে বেটার ডিল, দিস ইস নট রাইট। সো এখানেও প্রকিউরমেন্ট ভ্যালু এড করতে পারে। হ্যাঁ, আমি যদি একটু বলি যে যেমন বাজারে দেখবেন যে পানির ফিল্টার Unilever এর দাম বেশি। তারপরেও আমরা Unilever ইউজ করি। কারণ Unilever এর সার্ভিসটা এভেইলেবল। ২৪ ঘন্টা আমরা সার্ভিস পাই। আ Unilever এর হয়তো পানির longevity বেশি ওই ফিল্টারের। অ অন্যান্য ক্ষেত্রে হয়তো আমি কম দামি পাইলেও দেখবেন যে সার্ভিস পাই না, পার্টস এভেইলেবল না ফিল্টারের। সো অনেক রকম সমস্যা থাকে। হ্যাঁ? এরপরে আরো কিছু কি এরিয়া আছে যেখানে procurement can add value যেমন লাইক কোয়ালিটি এনশিওর করতে তারা তারপরে রাইট কোয়ান্টিটি তে কেনার মাধ্যমে কিন্তু they can achieve value for money। এরপরে গুড সাপ্লায়ার এর সাথে কাজ করে রাইট টাইমে প্রোডাক্টটাকে দেওয়া এবং ওয়ারেন্টির ক্ষেত্রেও কিন্তু আ procurement can add value কিভাবে ভ্যালু এড করতে পারে? নরমালি মনে করেন একটা প্রোডাক্টের আ আ ওয়ারেন্টি সাপ্লায়ার হয়তো অফার করে না। বাট আমি নেগোসিয়েশন এর সময় তাকে বলে নিলাম যে, এই পারচেজ প্রাইস এর মধ্যেই আমাকে ওয়ারেন্টিটা ইনক্লুড করে দিতে হবে। বা আমি তাকে বললাম যে, আমাকে মিনিমাম ৩ বছরের ওয়ারেন্টি দিতে হবে। হ্যাঁ? আমি কারণ ওয়ারেন্টিটা হচ্ছে কি? অ্যাকচুয়ালি একটা আ অব্লিগেশন। কারণ উইথিন ওয়ারেন্টি পিরিয়ড সাপ্লায়ার অ্যাকচুয়ালি আপনাকে কি করবে? ফ্রি অফ কস্ট এ সার্ভিস বা প্রোডাক্টটা দিবে। এ কারণে ওয়ারেন্টিটা এনশিওর এর মাধ্যমে কিন্তু ইউ ক্যান অ্যাড ভ্যালু ফর মানি ইন প্রকিউরমেন্ট। ঠিক আছে? তো আমাদের আসলে আ 1st মডিউলটা এটার উপরই ছিল। নেক্সট ইয়াতে আমরা মডিউল 2 টা আলোচনা